আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত বিপিএলে প্রথমবার খেলতে আসা দল ঢাকা ক্যাপিটালস যখন খালিদ মাহমুদ সুজনের নেতৃত্বে 12 ম্যাচে মাত্র 3টাতে জয়লাভ করে 9টাতে হেরেছিল, তখন আমরা কিন্তু তাদের দলের চেয়ে বেশি কিন্তু আমরা সমালোচনা করেছিলাম খালিদ মাহমুদ সুজনকে নিয়ে। কারণ খালিদ মাহমুদ সুজন এর আগের বিপিএলেও দুর্দান্ত ঢাকার হেড কোচ যখন ছিল, দল মাত্র একটা ম্যাচ জয়লাভ করেছে পুরো সিজনে। যার কারণে আমরা কিন্তু সুজনের প্রতি সে টার্গেটটা আমাদের ছিল যে তার নেতৃত্বে দল খারাপ করছে ভালো প্লেয়ার থাকার পরও। কিন্তু এবারের আসরে কিন্তু ঢাকা ক্যাপিটালসের হেড কোচ বা ঢাকা ক্যাপিটালসের সাথে কিন্তু খালেদ মাহমুদ সুজনের কোনো সম্পৃক্ততা নেই। তারপরে কিন্তু তারা খালেদ মাহমুদ সুজন খারাপ কোচ হতে পারে, তারপরে তারা এখন সুজনকে ছাড়া কেন বাজে পারফর্ম করছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা জয়লাভ করলো, তারপর টানা 3টাতে হেরেছে, তারপর আবার একটা ম্যাচ জিতেছে, তারপর আবার টানা 3টা হেরেছে। 8 ম্যাচে 2 জয়ে 6 পরাজয়, এখন তারা পয়েন্ট টেবিলে 5 নম্বরে আছে। বিপিএল প্লে অফ নিশ্চিত করতে হলে তাদের অনেকগুলো সমীকরণের মার প্যাচ পেরিয়ে তাদের যেতে হবে। হাতে থাকা শেষ 2 ম্যাচে 2টাতে জিততে হবে। নোয়াখালীরও হাতে থাকা 2 ম্যাচের একটার মধ্যে চট্টগ্রামের সাথে হারতে হবে, রংপুর রাইডার্সকে 2টাতে হারতে হবে, তারপর ঢাকা ক্যাপিটালস যদি নেট রান রেটে এগিয়ে থাকে রংপুর থেকে তখন উঠতে পারবে। এত সমীকরণের মার প্যাচটা তৈরি হয়েছে এই কারণেই, কারণ তাদের মাঠের পারফরমেন্সটা ভালো না। 8 ম্যাচে মাত্র 2টাতে জয়লাভ করেছে। তার উপর আমরা সবসময় জেনে এসেছি যে প্লেয়াররা একটা স্বল্প সময়ের চুক্তিতে আসে এবং টুর্নামেন্টের মাঝপথে তারা ন্যাশনাল টিমের দায়িত্ব পেলে অথবা তারা অন্য লিগে চলে যাওয়ার কারণে চলে যায়। কিন্তু এবার বিপিএল এ ঘটলো অন্য ঘটনা। তাদের দলের হেড কোচ টবি রেডফোর্ড সে বিপিএল এর মাঝপথেই আরেকটা দেশের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার কারণে বিপিএল এর মাঝপথে সে চলে যাচ্ছে। কথা বলছিলাম টবি রেডফোর্ড আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছে এবং যার কারণে বিপিএল এর মাঝপথে চলে যাচ্ছে। এরকম একটা আনপ্রফেশনালিজম যেটা দেখাচ্ছে টবি রেডফোর্ড, সে যতটুকু দায়ী টুর্নামেন্টের মাঝপথে ঢাকা ক্যাপিটালসকে অধুর ঢাকা ক্যাপিটালসকে বিপদে ফেলে, অন্যদিকে কিন্তু ঢাকা ক্যাপিটালসও কিন্তু একটা আনপ্রফেশনাল টিম, যেটার প্রমাণ যে তাদের হেড কোচই দল ছেড়ে চলে গিয়েছে। এমনকি তারা টুর্নামেন্টের আগে গত 19 নভেম্বর যখন তারা ডিরেক্ট সাইনিং এ ঘোষণা দিয়েছিল অ্যালেক্সেলস এবারে বিপিএল এ আসবে, গত বিপিএল তারা ঘোষণা দিয়েছিল, পরবর্তীতে রংপুর তাকে নিয়ে গিয়েছিল। একটা তো গ্যাঞ্জাম আগের বিপিএল ঘটেছে। এই বিপিএল তারা অ্যালেক্সেলস এর নাম ঘোষণা দিয়ে বলেছিল পুরো সিজন খেলবে, কিন্তু যখন আইএল টি20 শুরু হয় তখন আমরা জানতে পারি যে আইএল টি20 শেষ করে সে আসবে। কিন্তু আইএল টি20 শেষ হয়ে গেছে গত 4 জানুয়ারি, অনেক আগেই, কিন্তু আজ 13 জানুয়ারি হতে চললো, এখন পর্যন্ত কিন্তু অ্যালেক্সেলস দলের সাথে জয়েন করেনি। এমনকি কিছুদিন আগেই তারা মিডিয়া রিলিজ দিয়ে জানিয়েছে যে অ্যালেক্সেলস এবারের বিপিএল এ আসছে না, অর্থাৎ অ্যালেক্সেলস এর সাথে যে চুক্তিটা তারা করেছিল সেই চুক্তির কোনো এখন আর বৈধতা নেই, অর্থাৎ অ্যালেক্সেলস বিপিএল আসবে না। এমনকি নিলাম থেকে যে তারা দাসুন সানাকাকে নিয়েছিল সেও বিপিএল আসছে না, সেটাও হয়তো অন্য একটা কারণ, শ্রীলঙ্কার অনেক ক্রিকেটের বিপিএল আসেনি। তবে তারা যে অনেকদিন যাবৎ ন্যাশনাল টিমের বাইরে থাকা, অনেকদিন যাবৎ ফ্রাঞ্চাইজি লিগে কোনো দল না পাওয়া ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার উডেন স্মিথকে দলে ভিড়িয়েছিল, সেও কিন্তু বিপিএল খেলতে আসেনি। এদিকে আবার রহমদুল্লাহ গুরবাজ তাদের আহ, বিদেশি ইনক্লুশন, সেই রহমদুল্লাহ গুরবাজেরও কিন্তু বিপিএল এর সাথে সম্পৃক্ততা শেষ হয়ে গিয়েছে। কারণ সে এখন আফগানিস্তান জাতীয় দলে খেলতে গত ম্যাচের আগে, ঢাকার গত ম্যাচের আগে কিন্তু চলে গিয়েছে। যদিও তার রিপ্লেসমেন্ট হিসেবে উসমান খান দলের সাথে জয়েন করেছে, গত ম্যাচে 27 বলে 41 রানের একটা ইনিংসও খেলেছে। তবে রহমদুল্লাহ গুরবাজের চলে যাওয়া, অ্যালেক্স এর না আসা, উডেন স্মিথের না আসা, দাসুন চানাকার না আসা, এদিকে তাদের হেড কোচ টবি রেডফোর্ডের বিপিএল এর মাঝপথে চলে যাওয়া, পাশাপাশি ইনজুরির কারণে সবশেষ তাসকিন আহমেদ সবশেষ 2 ম্যাচে খেলেনি এবং ঢাকা পর্বেও সে ইনজুরি কাটিয়ে খেলতে পারবে কিনা সেটার কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। এত কিছু ঝামেলার পরে ঢাকা ক্যাপিটালস দল শেষের 2 ম্যাচে 2টাতে জয়লাভ করবে, রংপুর 2টাতে 2টা হারবে, নোয়াখালী একটা জিতবে একটা হারবে, চট্টগ্রাম বিপক্ষে হারবে, তারপর ঢাকা কোয়ালিফাই করবে, এরকম ভাবাটা কিন্তু বোকামি ছাড়া আর কিছুই না। যদি এরকমটা হয়ে যায়, অর্থাৎ যেটা বললাম যে ঢাকা 2টাতে 2টা জিততে হবে, নোয়াখালীর চট্টগ্রামের কাছে হারতে হবে, রংপুরের 2টা হারতে হবে, যদি এরকম কিছু ঘটেও যায় সেটা মিরাকেল ছাড়া আর কিছুই হবে না। তবে ওভারঅল এই এত কিছু বলা বা ঢাকা ক্যাপিটালস এতগুলো দোষ ধরার পেছনে কারণ হচ্ছে ঢাকা ক্যাপিটালস দল একটা আনপ্রফেশনাল টিম, যেটার প্রমাণ আমরা এবারে বিপিএল এ দেখলাম। গত বিপিএল অ্যালেক্সেলস কে দলে ভিড়িয়ে কত কাণ্ড কারখানা করলো, যে তাকে হাইজেক করে নিয়ে গেল রংপুর রাইডার্স। এবারে বিপিএল অ্যালেক্সেলস কে কেউ হাইজেক করেনি, তারপরে সে বিপিএল আসেনি। অবশ্যই এটা ঢাকা ক্যাপিটালস এর ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণে সে আসেনি। উল্টো গত কিছুদিন আগে যখন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট যখন রহমদুল্লাহ গুরবাজকে জিজ্ঞাসাবাদ করে, তখন সেটার জন্য তারা প্রেস কনফারেন্স করে সেখানে কান্নাকাটি করলো। তাদের ওনার যে আহ, তাদের ক্রিকেটারদেরকে খেলতে দেওয়া হচ্ছে না, মানসিক টর্চার করছে বিসিবি, ব্লা 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 অনেক কিছু কিন্তু বলছে। কিন্তু কথা হচ্ছে একজন ক্রিকেটারকে মানসিক টর্চার করেছে বলে কিন্তু তারা তাদের যে পরাজয়গুলো, তাদের যে আনপ্রফেশনালিজম, সেটাকে কিন্তু তারা পেছনে ফেলার একটা পাই তারা করছে। কারণ যখন দেখছে তারা হারের পর হারছে, তাদের বিদেশি ভালো কোনো ক্রিকেটার আসছে না, এমনকি
অ্যালেক্স আসবে না সেটা কিন্তু তারা আগে থেকে জানতো। এখন অ্যালেক্স এর বিকল্প হিসেবে কিন্তু তারা অন্য কাউকে দলের মধ্যে ভেড়ায়নি। তারা কিন্তু আগে থেকে জানতো উসমান খান পাকিস্তান সিরিজ খেলতে চলে যাবে। তারা কিন্তু জানতো রহমতুল্লাহ গুরবাজ কিন্তু আফগানিস্তান সিরিজ খেলার কারণে পুরো বিপিএল খেলতে পারবে না। অ্যালেক্স আসছে না, উডেন স্মিথ আসছে না, দাসুন ছানাকা আসেনি। কিন্তু এই যে এসব এতগুলো ক্রিকেটারের বিকল্প হিসেবে কিন্তু তারা কাউকেই দলে ভেড়ায়নি। অন্যদিকে তারা সবসময় তাদের ওনার বা তাদের দলের ম্যানেজমেন্টরা কিন্তু বড় বড় কথা বলে এসেছে। বিপিএল এর শুরুতেও কিন্তু তারা অনেক বড় বড় ক্রিকেটারের নাম আমাদেরকে শুনিয়েছে, মানে যেটাকে বলে আর কি অনেক অনেক বুলি আমাদেরকে শুনিয়েছে যে এমুককে আনবে অমুককে আনবে, কিন্তু বেলা শেষে কাউকেই তারা আনতে পারেনি। এমনকি যাদের নাম ঘোষণা দিয়েছে তাদেরকেও আনতে পারেনি। উডেন স্মিথের মতো একজন বর্তমান সময়ে একদম ছন্নছাড়া একজন ক্রিকেটারকেও তারা বিপিএল এর দলের সাথে বেরাতে পারেনি। এটাই প্রমাণ করে ঢাকা ক্যাপিটালস এর ম্যানেজমেন্ট কতটা আনপ্রফেশনাল। এখন বড় ক্রিকেটার ছাড়াও কিন্তু পারফর্ম করা যায়। তাদের টিম কম্বিনেশন হয়তোবা তারা ওই ব্যাটার ইনপুটটা দিতে পারছে না, যার কারণে কিন্তু তারা ৮ ম্যাচে মাত্র ২টাতে জিতেছে। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস এত সমালোচনার মাঝখান দিয়ে গিয়েও টিমের মালিকানা বিসিবির কাছে যাওয়ার পরে কিন্তু তারা ৭ ম্যাচে ৫টাতে জয়লাভ করেছে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস এর কাছে সবকিছুরই সুযোগ ছিল শুরু থেকেই, তারা কিন্তু মানসিকভাবে প্রিপেয়ার ছিল, তারপরে কিন্তু তাদের পারফরমেন্স এরকমটা হচ্ছে। এখন অনেকে বলতে পারে যে ভাই একটা দল খারাপ করতে পারে, কিন্তু টানা ২টা আসরে সেম ঘটনা ঘটা। অ্যালেক্সেলস এর ইস্যুটা ২ বিপিএল সেম। গত বিপিএল তাকে হাইজ্যাক করে নিয়ে গেছে ঘোষণার পর, এই বিপিএল তারা ঘোষণা দিল ফুল সিজন খেলবে, তারপর আইটি20 পর আসার কথা, তাও আসেনি। আবার পারফরমেন্সের কথা বললে গত বিপিএল ১২ ম্যাচে ৩ জয়, এই বিপিএল এখন পর্যন্ত ৮ ম্যাচে ২ জয়। সবকিছু মিলে ঢাকা ক্যাপিটালস এর ম্যানেজমেন্ট তাদের যে আনপ্রফেশনালিজম সেটাকে কিন্তু তারা এবং ব্যর্থতাকে কিন্তু তারা এড়াতে পারবে না। এখন অনেকের ঢাকা ক্যাপিটালস এর যারা ফ্যান রয়েছে আমার দর্শক, তারা অনেকে মনক্ষুণ্ণ হতে পারে যে আমি ঢাকা ক্যাপিটালস কে এক প্রকার রোস্ট করেছি। তবে আসলে এটা রোস্ট না, এটা বাস্তবতা যে ঢাকা ক্যাপিটালস দল কিন্তু তারা ম্যানেজমেন্ট কিন্তু খুবই একটা ব্যর্থতার পরিচয় তারা দিয়েছে। তারা অ্যালেক্স এর বিকল্প হিসেবে কাউকে দলে ভেড়ায়নি, দাসুন ছানাকার বিকল্প হিসেবে কাউকে দলে ভেড়ায়নি, তারা উডেন স্মিথের নাম ঘোষণা করেও তাকে আনতে পারেনি। তাদের হেড কোচ টুর্নামেন্টের মাঝপথে তারা চলে গিয়েছে, তারা দল হিসেবে পারফর্ম করতে পারছে না। সবকিছু মিলে তাদের ভাববার বিষয়, যদি তারা আগামী ৫ বছর বিপিএল এ থাকতে চায়, পরবর্তী ৪ বছর থাকতে চায়, সেক্ষেত্রে তাদের এই টানা গত বিপিএল এবং এই বিপিএল এ যেসব কাণ্ড কারখানা হয়েছে পারফরমেন্স এবং প্রফেশনালিজমের দিক থেকে, সেগুলোকে তাদের অবশ্যই উতরাতে হবে, আর নয়তো এই দলটা বেশি দিন টিকবে না। আল্লাহ হাফেজ।